সুপ্রিয় দর্শক, ঢাকা টাইমসের টক শো মিঠে করায় আমন্ত্রণ জানাচ্ছি। আমি মনির হোসেন। আপনারা জানেন আমরা এই অনুষ্ঠানে দেশের রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি সহ চলতি ঘটনাবলী নিয়ে আলোচনা করি এবং আমাদের এই আলোচনায় অংশ নেন দেশের বিশিষ্টজনরা। বিশেষ করে যেসব বিষয় নিয়ে আলোচনা হয় সেসব বিষয়ের বিশেষজ্ঞদেরই আমরা আমন্ত্রণ জানাই আমাদের সাথে আলোচনায় অংশ নেওয়ার জন্য। আজ আমরা আলোচনার বিষয় ঠিক করেছি, আসছে যে আগামী নির্বাচন, জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচন নিয়ে নানা রকমের কথা হচ্ছে। বিভিন্ন রকমের জরিপ প্রকাশ হচ্ছে যে কোন দল কত শতাংশ ভোট পেতে পারে, এই মুহূর্তে যদি নির্বাচন হয় তাহলেই বা কোন দল কত শতাংশ ভোট পেতে পারে। তো এতে করে মনে হচ্ছে যে নির্বাচন আসলেই এই চলতি বছরই হয়ে যেতে পারে এবং নির্বাচনী একটি আবহাওয়া শুরুর যে প্রক্রিয়া, সেটি এসব জরিপের মাধ্যমে হয়তোবা শুরু হয়ে থাকতে পারে। আর এই আলোচনায় আমরা অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এবং জাতীয় নির্বাচন পর্যবেক্ষক পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রফেসর ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ। নাজমুল হাসান কলিমুল্লাহ, আপনাকে স্বাগত জানাচ্ছি। দর্শকদের জানিয়ে দিতে চাই ধন্যবাদ। যে প্রফেসর ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার পাশাপাশি ৩০ বছর ধরে আমাদের দেশের এবং বিভিন্ন দেশের অন্যান্য দেশেরও নির্বাচন পর্যবেক্ষণ করে আসছেন। নির্বাচনের খুঁটিনাটি, নির্বাচন সেই প্রক্রিয়া শুরু থেকে শুরু করে ভোট গ্রহণ, ভোট শেষ হওয়ার পর যে পরিবেশ, এসব নিয়ে তিনি পর্যবেক্ষণ করেন, তার সংস্থা পর্যবেক্ষণ করে থাকে। সুতরাং আমরা মনে করেছি যে এই যে বর্তমানে নির্বাচনের একটি আবহাওয়া শুরু হতে যাচ্ছে, এই সময়ে নির্বাচনের জরিপগুলি নিয়ে প্রফেসর ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ একজন সবচেয়ে যোগ্য ব্যক্তি হবেন, যিনি বলতে পারবেন আসলে এই পরিস্থিতিটা কি। তো দর্শক, আমরা সরাসরি চলে যাচ্ছি নাজমুল হাসান কলিমুল্লাহর সাথে কথা বলতে। আপনার কাছে প্রশ্ন, এই যে ইদানিং আমরা, ইদানিং বলতে গত কয়েকদিন আগে সর্বশেষ একটি জরিপ দেখেছি, যেটি করেছে ইনোভেশন কনসাল্টিং বাংলাদেশ নামে একটি প্রতিষ্ঠান, আরো কয়েকটি প্রতিষ্ঠানের সহযোগিতা নিয়ে। তাদের একটি জরিপে বলা হয়েছে যে এই মুহূর্তে যদি নির্বাচন হয় তাহলে বিএনপি ৪১%-ও বেশি ভোট পাবে, জামায়াতে ইসলামী ৩১%-ও বেশি ভোট পাবে, আওয়ামী লীগ ভোট পেতে পারে প্রায় ১৪%, ছাত্রদের বা তরুণদের যে নতুন রাজনৈতিক দল তারা পেতে পারে ৫%-র মতো ভোট। এটি হচ্ছে এই সংস্থাটির জরিপের ফলাফল। আমি প্রথমেই আপনার কাছে জানতে চাই, এই যে সংস্থাটি এই জরিপ করেছে, এই সংস্থাটি সম্পর্কে আপনার কতদূর জানা আছে? নির্বাচন নিয়ে তারা অতীতে কখনো কাজ করেছে কিনা, এবং নির্বাচন জরিপ, যেটি আমাদের মতো দেশে যেখানে মানুষ মুখ খুলে অনেক সময় অনেক কিছু বলে না, সেই সমাজে এই জরিপ কতটা গ্রহণযোগ্য, এবং ফলাফল নিয়ে আমি একটু পরে আসছি। প্রথমে বলছি যে এই সংস্থাটি সম্পর্কে আপনার মূল্যায়ন যদি বলেন। ধন্যবাদ। দেখুন, গত ৩ দশক ধরে দেশে বিদেশে আমাদের জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ পরিষদ জানিপুরের পক্ষ থেকে আমি নির্বাচন পর্যবেক্ষণ, নির্বাচন বিষয়ে গবেষণা, নির্বাচন বিষয়ে অ্যাক্টিভিজম, এই ধরনের কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত। এবং আমার জানা মতে নির্বাচন পর্যবেক্ষণ করেন না, কিন্তু নির্বাচন নিয়ে কাজ করেন, অ্যাক্টিভিজমের চিন্তা বা সেই দিক থেকে সক্রিয় হচ্ছেন ডক্টর বদিউল আলম মজুমদার এবং তার প্রতিষ্ঠান সুজন। সুজনের যখন যাত্রা শুরু, সেই সময় আমরাও তার সাথে ছিলাম। আমাদের শ্রদ্ধেয় অগ্রজ সহকর্মী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফ্ল্যাগশিপ যে ইনস্টিটিউশন আছে, আইবিএ, ইনস্টিটিউট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, তার পরিচালক ছিলেন আমার প্রয়াত পিতার পিএইচডি সুপারভাইজার প্রফেসর মোজাফফর আহমদ। তিনি ছিলেন সভাপতি এবং আমাদের বদিউল আজম মজুমদার তিনি সম্পাদক। এই হিসেবেই তারা দীর্ঘদিন ধরে আপনার বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ক্যান্ডিডেটস ফোরাম বা সকল প্রার্থীকে নির্দিষ্ট নির্বাচনের
নির্দিষ্ট আসনের সকল প্রার্থীকে এক মঞ্চে নিয়ে এসে আপনার জনগণের মুখোমুখি করা, এই ট্র্যাডিশনটা তিনি চালু করেছিলেন। তবে যেটাকে পোলস্টার বা আপনার জরিপ, এই কার্যক্রম যেমন আমেরিকায় খুবই পপুলার, তারপরে ভারতেও কিন্তু এটা যথেষ্ট শেকড় গেড়েছে, কিন্তু আমাদের দেশে এটি কিন্তু সেইভাবে আপনার শাখা প্রশাখা বিস্তার করতে পারেনি, বা আস্থার যে জায়গাটা সেটি আপনার নিশ্চিত করতে পারেনি। তো ফলে আপনার রাজনৈতিক বিবেচনায় বিভিন্ন যে থিঙ্ক ট্যাঙ্ক গুলো বিভিন্ন পার্টির সঙ্গে যুক্ত, তারা নানান রকমের প্রক্ষেপণ হাজির করবার চেষ্টা করেছে। এই ক্ষেত্রে মুন্সিয়ানা অর্জন করেছেন বলে দাবি করতেন মাহমুদ আরাফাত। পরবর্তীতে ঢাকা থেকে তিনি উপনির্বাচন করে আপনার তার যে ক্লাউড যেটি তিনি অর্জন করেছিলেন সেটি সপ্রমাণ করার চেষ্টা করেছিলেন, এবং আপনার বগুড়াবাসী একজন পপুলা, যিনি অভিনয় জগতে সক্রিয়, তাকে রীতিমতো আপনার মারধর করে একেবারে তার যে কর্মকাণ্ড সেরকম ম্লান করে দিয়েছিলেন। তো এই যে ব্যক্তি, বিশেষ ব্যক্তি কিংবা প্রতিষ্ঠান সিআরআই কিংবা আপনার যে মিডিয়া সেল গুলো আছে বিভিন্ন মেইন স্ট্রিম পলিটিক্যাল পার্টি গুলোর, বা তথ্য গবেষণার দায়িত্বে নিয়োজিত সম্পাদক বৃন্দ মেইন স্ট্রিম পলিটিক্যাল পার্টি গুলোর, যেমন আপনার ডক্টর সেলিম মাহমুদ আওয়ামী লীগের, তিনি যথেষ্ট সক্রিয়তার পরিচয় দেওয়ার চেষ্টা করেছেন। আবার এর বিপরীতে বিএনপির তথ্য গবেষণা সম্পাদক হিসেবে দায়িত্বরত নসু সাহেব, তিনি কিন্তু সেই তুলনায় আপনার খুব একটা উজ্জ্বল আপনার স্পেস নিজের জন্য কার্ভ আউট করে নিতে সক্ষম হয়েছেন এমনটি বলার সুযোগ নেই। জামাত এবং জামাতের থেকে বেরিয়ে আসা এবি পার্টি, তারা কিন্তু এ ব্যাপারে যথেষ্ট মুন্সিয়ানার পরিচয় দিয়েছে, এবং নির্বাচন পদ্ধতি, তারপরে ভবিষ্যৎ প্রক্ষেপণ কিরকম হবে সেগুলো নিয়ে তারা যথেষ্ট সিরিয়াস। এমনকি আকন্দ সাহেব, আপনার হাত পাখা মার্কার যে আপনার চরমনাইর পীর সাহেবের যে দল, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, আন্দোলন, তারাও কিন্তু যথেষ্ট পড়াশোনা করেন। আমি নিজেই খুব অবাক হয়েছি। আমি সমানুপাতিক প্রতিনিধিত্ব ব্যবস্থা নিয়ে একটি গ্রন্থ রচনা করেছিলাম, যেখানে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন সিস্টেম পৃথিবীর বিভিন্ন দেশে কোথায় কেমনটি কার্যকর সেই বিষয়ে আমাদের বিশ্লেষণ তুলে ধরেছিলাম। তারা খোঁজ খবর নিয়ে সেই গ্রন্থ সংগ্রহ করেছেন। জামাতে ইসলামের উদ্যোগে আমাদের সেই গ্রন্থ তারা পঠন পাঠনের ব্যবস্থা করেছেন, এবং খেয়াল করে দেখেন যে সংস্কার কমিশন হয়েছে, সেখানে জামাতে ইসলামী বাংলাদেশের পক্ষ থেকে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন সিস্টেম চালু করা যায় কিনা সেই ব্যাপারে তারা তাদের অভিমত ব্যক্ত করেছেন। এর পাশাপাশি আপনার যেই ইসলামী শাসনতান্ত্রিক আন্দোলন যে দলটি আছে, তারাও কিন্তু একই রকম ভাবে এই পদ্ধতি চালু করা যায় কিনা সে ব্যাপারে তারা তাদের অভিমত ব্যক্ত করেছেন। তো ফলে আপনার এ ধরনের কর্মকাণ্ডে যথেষ্ট তারা আগ্রহী, এবং তাদের যে মনোযোগ আছে সেগুলো তারা সপ্রমাণ করেছেন। কিন্তু আপনার জরিপ এটা একেবারেই খুবই ঝুঁকিপূর্ণ, সেই সঙ্গে নাজুক বা সেন্সেশনাল একটা বিষয়। এই ব্যাপারে বাংলাদেশে প্রাতিষ্ঠানিকভাবে সেই রকমের উদ্যোগ আমরা প্রথম দিকে ফেমার পক্ষ থেকে দেখেছি, বা আপনার সিসিএইচআরবি ফাদার টিমের যে প্রতিষ্ঠান ছিল, তারা মূলত নির্বাচন পর্যবেক্ষণে নিজেদের ব্যাপৃত রেখেছেন। স্টাডি অ্যান্ড রিসার্চ গ্রুপ এসআরজির পক্ষ থেকে, মানবিক সাহায্য সংস্থার পক্ষ থেকে কিছু কিছু উদ্যোগ প্রথম দিকে নেওয়া হলেও পরবর্তীতে তারা আর এদিকে বেশি এগোননি সঙ্গত কারণে। তো এই জন্য যে প্রতিষ্ঠানটির রেফারেন্সে আপনি জরিপ ফলাফল তুলে ধরলেন, এইটি কতটা কলকে পাবে বিদ্যুৎ সমাজে, সেটা নিয়ে আমার পেঞ্চ অফ সল্ট একটু কথা যতটুকু বললাম সেইটুকুই বলবো, এর বেশি বলার সুযোগ নেই।
আহ, এটি না বললেও যদি আমরা বলি যে আমাদের দেশে যে জরিপগুলি হয়, অনেকেই অভিযোগ করে থাকেন যে এর পেছনে একটি উদ্দেশ্য থাকে, কোনো না কোনো দলকে এগিয়ে রাখার একটা প্রবণতা দেখা যায়। আমরা যেই জরিপটি দেখাচ্ছিলাম দর্শকদেরকে যদি আরেকবার দেখাই, সেটি হচ্ছে যে জামায়াতে ইসলামীকে এখানে বলা হয়েছে তারা এই মুহূর্তে যদি নির্বাচন হয় 31.6% ভোট পাবে। বিএনপি সঙ্গত কারণেই প্রথমে আছে। সঙ্গত কারণেই বললাম যে এটি একটি বড় দল, অতীতে ক্ষমতায়ও ছিল একাধিকবার। তাদের ভোট আমরা অতীতেও দেখেছি যে অনেক বেশি, তারা অতীতে 40%-এর বেশি ভোট পেয়েছেও। এখন এই যে জামাতি ইসলামীকে 31% ভোট দেখানো এবং আওয়ামী লীগকে 13.9 বা প্রায় 14% ভোট দেখানো, এটি আপনি যে মাঠে ঘাটে কাজ করেছেন দীর্ঘদিন নির্বাচন নিয়ে, ভোট নিয়ে, সেই মাঠের পরিস্থিতি থেকে কতটা মাঠের সাথে সামঞ্জস্যপূর্ণ বলে আপনার মনে হয়? দেখুন, স্যাম্পল সাইজ করা হয়েছে, এই বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ। এখন আমার ধারণা রিসোর্স কনস্ট্রেন্ট থাকবে, ডেফিনেটলি শুস্ট্রিং বাজেটের উপর ভিত্তি করে নির্দিষ্ট পরিমাণ ডেটার উপর ভিত্তি করে তারা যদি উপস্থাপন করে থাকে, এটা খুব একটা রিপ্রেজেন্টেটিভ গোছের আপনার জরিপ সেটা হয়েছে বলে আমি মনে করি না। দ্বিতীয়ত, আপনার এই যে ধরুন প্রায় 6% আপনার ভোটের নিশ্চিত ভোট ব্যাংক বলে পরিচিত জামাত ইসলামীকে আপনি টেনে ক্রেন দিয়ে আপনার 30 ভাগের উপরে নিয়ে আসলেন, এইটি আসলে কতটা আপনার বাস্তব জনচিত সেটি নিয়ে প্রশ্ন উঠবে বলে আমার ধারণা। জামাত ইসলামী ক্যাডার বেসড পার্টি, সবচাইতে সুশৃঙ্খল মেইনস্ট্রিম পলিটিক্যাল পার্টি, এই নিয়ে আমার কোনো সন্দেহ নেই, দ্বিমত নেই। এবং তাদের প্রয়াত নেতৃবৃন্দ আপনার মাওলানা নিজামীর সঙ্গে আমি অনেকবার ইন্টারাক্ট করেছি, তারপর কামারুজ্জামান, তার সঙ্গে অনেকবার আমি ইন্টারাক্ট করেছি। এবং জামাতের যিনি মূল চালিকা শক্তি বলে পরিচিত আপনার প্রয়াত মীর কাসেম আলী, তার সঙ্গে আমি দীর্ঘদিন ইন্টারাক্ট করেছি। তার যে ক্যারিয়ার শুরু আপনার রাবেতাত আলম আল ইসলামিয়া, বাংলাদেশে তিনি কান্ট্রি রেপ হিসেবে যখন কাজ করতেন, তখন আমি ইসলামী এনজিওর উপর গবেষণা কার্যক্রম পরিচালনা করেছিলাম। এবং তার যে কর্ম এলাকা মাইনিমুখ পার্বত্য অঞ্চলে, সেখানেও আমি গিয়েছি। এবং তার পুত্রদের সঙ্গেও আমি ইন্টারাক্ট করেছি, যারা ব্যারিস্টার। তো তিনি মূলত কর্পোরেট কালচার চালু করেছিলেন জামাতে। এবং এই যে দিগন্ত টেলিভিশন, তারপরে আপনার নয়া দিগন্ত পত্রিকা, এসব কিছুই কিন্তু তার ইনিশিয়েটিভের ফল। এখন আপনার জামাত থেকে পরবর্তীতে বিযুক্ত হয়ে এবি পার্টি গঠন করেছেন মঞ্জু সাহেব, তার সঙ্গেও অনেকদিন ধরে আমার যোগাযোগ, কারণ এরা সবাই কিন্তু আমাদের স্টেক হোল্ডার, আমাদের টার্গেট অডিয়েন্স। আপনার নিষিদ্ধ কিংবা সক্রিয়, মার্জিনালাইজ কিংবা মেইন স্ট্রিম, যেভাবেই বলেন না কেন, বাংলাদেশের বিভিন্ন সেগমেন্টের যে পপুলেশন আছে তাদের রিপ্রেজেন্ট করেন। আমাদের রীতিমতো কসরত করতে হয়েছে। শেখ হাসিনার শাসনামলের শেষ দিকে জামাত তো একেবারেই রীতিমতো ভিলেন মর্যাদা পেয়েছিল। ধরেন তাদের নায়েবে আমির ডক্টর তাহের, তার সঙ্গে বহু কসরত করে দেখা সাক্ষাৎ করতে হতো। আপনার 2-3 যানবাহন পাল্টে, কয়েকটা বাসা পাল্টে, তারপরে নির্দিষ্ট একটি জায়গায় বসে কথা বলা। তো এই সংযোগগুলো আমরা রক্ষা করেছিলাম যাতে আমরা রিসেপটিভ থাকি, গতি প্রকৃতি বুঝবার চেষ্টা করতে পারি এবং আলটিমেটলি দেশের পরিস্থিতি, রাজনীতি কোন দিকে যাচ্ছে তা অনুধাবনের প্রয়োজনে। আর ব্যক্তিগতভাবে আমি কখনো ভোট প্রদান করি না। আমাদের জানিপুপের যারা পর্যবেক্ষক, তারাও ভোটাধিকার প্রয়োগ করেন না জাতির বৃহত্তর স্বার্থের খাতিরে। তো সেই জন্য নানান রকমের যে স্টিগমা আরোপের যে চেষ্টা, আমরা নির্বাচন পর্যবেক্ষণ করতে গিয়ে একমাত্র সংগঠন বাংলাদেশে যাদেরকে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের আওতায় মামলার সম্মুখীন হতে হয়েছিল। 1.5 বছর ধরে চট্টগ্রাম আঙ্গিনায় ঘোরাঘুরি করতে হয়েছে আমাদের। সৌভাগ্যক্রমে আমরা সেই মামলায় জয়লাভ করেছিলাম, তা না হলে হয়তো কারা অন্তরালে যেতে হতো। এবং
বিপ্লবের পরে আলোর সন্ধান হয়তো আমরা পেতাম। তো যাই হোক, আপনার এই যে বস্তুনিষ্ঠতার সঙ্গে যাহাই তাহাই সেই দৃষ্টিভঙ্গিতে এবং পর্যাপ্ত রিসোর্স সংকুলান করে আপনি যদি পোল স্টারের ভূমিকা পালন করেন, তাহলে হয়তো ট্র্যাডিশনটা গড়ে উঠবে। কিন্তু আমরা কতটা নিজেদের বিযুক্ত করতে পারি আমাদের ভ্যালুস থেকে, সেইটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। পেশাদারিত্বের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রে বলুন বা ব্রিটেনে বলুন, এই ধরনের কর্মকাণ্ড দীর্ঘদিন ধরে পরিচালিত হয়ে আসছে, কিন্তু আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারতেও কিন্তু খেয়াল করে দেখেন সেরকম ক্রিডেন্স কিন্তু পায়নি। আপনার এই যে মোদির জয় বা পরাজয়, সেগুলো নিয়ে যে ধরনের প্রক্ষেপণ ছিল, সেটা কিন্তু বাস্তবে দেখা গেছে যে মেলেনি। তো সেই জন্য আমাদের সাউথ এশিয়ান কালচারে ভ্যালু নিউট্রাল বা ভ্যালু ফ্রি হওয়ার যে ট্র্যাডিশন, সেটা খুব একটা দৃঢ়মূল এখন পর্যন্ত হয়নি। আর সবাই সুন্দর দৃষ্টিতে দেখবার একটা প্রবণতা, বাঁকা চোখে দেখবার একটা প্রবণতা আছে। আবার অনেকে খোলামেলা কথাও বলতে চান না। আপনি জরিপ কার্যক্রম পরিচালনা করছেন, তিনি হয়তো ভাবলেন যে আমি আমার মূল যে মনোভাবটা সেটা আমি গোপনই রাখলাম, একটা বুঝ দিয়ে দিলাম। তার ফলে যে আপনি যত রকম মেথোডোলজি ব্যবহার করেন না কেন, আপনি কিন্তু প্রকৃত তথ্যটা তুলে আনতে পারবেন না। আমাদের এখানে মেজর আরিফিন, শামসুল আরিফিন, তিনি দীর্ঘদিন ধরে নির্বাচন নিয়ে গবেষণা করেন, তার একটি প্রতিষ্ঠান আছে। আবার অ্যাডভোকেট কাউসার, তিনিও কিন্তু 1000 পৃষ্ঠার প্রায় ভলিউমিনাস গ্রন্থ দুজনেই রচনা করেছেন। জি, অ্যাডভোকেট আমাদের রিয়াজুল জানতে কবির কাউসার। কাউসার এবং নরসিংদী বাড়ি। মেজর আরিফিন সাহেবের যে গ্রন্থটি নির্বাচন বিষয়ক 1000 পৃষ্ঠা সমৃদ্ধ, সেই গ্রন্থটির লঞ্চিং সেরেমনি আমাদের অস্পিসিসে হয়েছিল। তো সেই বহু বছর আগের ঘটনা। তো সেই সময় থেকে আমরা জানি, কিন্তু তারাও কিন্তু ওই অর্থে এ ধরনের জরিপ কার্য হয়তো নিজেদের ব্যক্তিগত উদ্যোগে তারা যে পার্টির সঙ্গে যুক্ত তার প্রয়োজনে ব্যবহার করেছেন, কিন্তু সেটা পাবলিক করেছেন বলে আমার জানা নেই। আপনার প্রয়াত এসটি ইমাম, তিনি এ বিষয়ে আগ্রহী ছিলেন আমার জানা মতে, এবং তিনিও বিদেশি সংস্থাকে আপনার ডেপ্লয় করতেন, অ্যাসাইন করতেন, এই ধরনের কাজ করতে। দেশের কোন সংস্থার উপর খুব একটা আস্থা পেতেন বলে আমার জানা নেই। আর অন দ্য আদার সাইড অফ দ্য ফেঞ্চ, আপনার ধরুন ডক্টর মঈন খানের মতো ব্যক্তি, তার যে সহধর্মিনী আমাদের রুকসানা খন্দকার, তার যে প্রতিষ্ঠান খান ফাউন্ডেশন, তারাও নানান রকম ভাবে অনেকদিন ধরে যুক্ত, বা অধিকারের মতো প্রতিষ্ঠান, আমাদের অ্যাডভোকেট আদিলুর রহমান খান, নাসিরউদ্দিন এলান, তো তাদের ওই হিউম্যান রাইটস অ্যাঙ্গেল থেকে তারা বিষয়গুলো নিয়ে হয়তো কাজ করেছেন, কিন্তু একেবারে ভ্যালু নিউট্রাল একটা পার্সপেক্টিভ থেকে আপনার যেই প্রক্ষেপণ দরকার, তেমনটি খুব একটা করেছেন বলে আমার জানা নেই। আমি যদি একটু ভিন্নভাবে যাই, যে আপনি বলছিলেন জামাতে ইসলামী, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, এসব দলের নেতাদের সাথে আপনি দীর্ঘদিন যাবত ইন্টারেক্ট করে আসছেন। নিশ্চয়ই তাদের নিজেদের যে একটি জরিপ যদি নাও বলি, তাদের একটি মূল্যায়ন আছে নির্বাচন সম্পর্কে, তাদের ভোট নিয়ে। তো তাদের মূল্যায়নের কথাটি জানতে চাইবো। তবে এর আগে আমরা গত কয়েকটি নির্বাচনে জামাতে ইসলামীর ভোট কত শতাংশ ছিল সেটি একটু দর্শকদের দেখাতে চাই। আপনাকেও বলছি, আপনি যেটি বলছিলেন যে জামাতে ইসলামীর ভোট 6%, আদৌ সেটি 6% নাকি একটু বেশি, সেটিও একটু যদি আমরা দেখি। যে জামাতে ইসলামী মূলত প্রথমবারের মতো 1986 সালের নির্বাচনে অংশ নেয় জামাতে ইসলামী নাম নিয়ে। তখন তাদের ভোট ছিল 4.61%। 91 সালের নির্বাচন, যেটিতে আওয়ামী লীগের একটি জোট ছিল, কমিউনিস্ট পার্টি সহ 5 দলীয় জোট, যেটি বাকশাল ছিল সেই জোটে। সুতরাং আওয়ামী লীগ জোটবদ্ধভাবে নির্বাচন করে তখন ভোট পেয়েছিল 30%, বিএনপিও 30.81%, বা প্রায় 31%। 96 সালের নির্বাচন, যেটিকে আমরা বলে থাকি যে প্রত্যেকটি দল আলাদাভাবে নির্বাচনে অংশ নিয়েছিল, তখন কোনো জোট ছিল না। 96 সালের নির্বাচনটিতে কোনো দলই জোটবদ্ধভাবে নির্বাচন করেনি। সেই 96 সালের নির্বাচনে আমরা দেখেছি যে
আওয়ামী লীগ ৩৭.৪৪%, ৪৪%, আর বিএনপি ৩৩.৬১% ভোট পেয়েছে এবং জামাতে ইসলামী ৮.৬১% ভোট পেয়েছে, যেখানে ৯১ সালে জামাতে ইসলামীর ভোট ছিল ১২.১৩% এবং এটিই ছিল তাদের বাংলাদেশের যতগুলি নির্বাচন হয়েছে এবং তারা অংশ নিয়েছে সর্বোচ্চ ভোট ১২.১৩। সেখানে ৯৬ সালের নির্বাচনে দেখলাম ৮.৬১। পরবর্তীতে তারা জোটবদ্ধভাবে বিএনপির সাথে নির্বাচন করেছে এবং সেক্ষেত্রে তাদের নিজেদের ভোট ৪% গিয়ে ঠেকেছে। এখন আপনি যেটি বলছিলেন যে তাদের সর্বোচ্চ ভোট যেখানে ৯১ সালে ১২.১৩% ছিল, সেখানে আপনি যে তাদের সাথে ইন্টারেক্ট করেছেন, এতদিন পরে তাদের ভোট কত শতাংশ বাড়তে পারে বলে তাদের দিক থেকে একটি ধারণা কোনো পেয়েছেন কিনা, বা তারা জামাতে ইসলামী নিজেরা এই ধরনের কোনো জরিপ বলি গবেষণা বলি করেছে কিনা, এবং সেটি করে থাকলে তাদের দিক থেকে তাদের এই সংখ্যাটা কত, যে এই মুহূর্তে নির্বাচন হলে তারা নিজেরা কত ভোট পেতে পারে বলে তারা মনে করে? দেখুন, প্রয়াত কামারুজ্জামান তিনি বাংলাদেশের প্রথম রাজনৈতিক ব্যক্তিত্ব যিনি ইয়েমেনে আপনার এনডিআই, ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, যেই কনফারেন্স এবং কর্মশালার আয়োজন করেছিল নির্বাচন বিষয়ে, তাতে অংশগ্রহণ করেছিলেন এবং তাদের এই সংযোগটা পার্টি হিসেবে আপনার মার্কিন এস্টাবলিশমেন্টের সঙ্গে মার্কিন যে থিঙ্ক ট্যাঙ্ক গুলো আছে, আপনার আইআরআই, এনডিআই, তারপরে আপনার যে আরআই, এ ধরনের যে প্রতিষ্ঠানগুলো, সরি ডিআই, ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল, বা আইফেস, এ ধরনের প্রতিষ্ঠানগুলোর সঙ্গে তাদের সংযোগ এবং সক্রিয়তা, সিরিয়াসনেস অফ ইন্টারাকশন, সেটা সবসময় তারা বজায় রেখেছেন। এবং আপনার তারা বিচিত হয়েছেন মার্কিন এস্টাবলিশমেন্ট কর্তৃক অ্যাজ লিবারাল মডারেট মুসলিম পার্টি। এর ইকুইভ্যালেন্ট হিসেবে তারা হয়তো বিবেচনায় নিয়েছেন খ্রিস্টান ডেমোক্রেটদের ইউরোপের বিভিন্ন দেশে তারা যেভাবে কাজ করেন। আমাদের এখানে যে প্রচারণা আছে জামাত বিরোধী, যার কালমিনেশন ঘটেছিল শেখ হাসিনার শেষ আমলে জামাত এবং তাদের যে ছাত্র ফ্রন্ট, ইসলামী ছাত্র শিবিরের উপর ব্যান আরোপ করার মধ্য দিয়ে, এই বিষয়গুলো মার্কিনরা খুব একটা কখনো আমলে নেননি এবং জার্মান বা অন্যান্য যে স্পেস গুলো আছে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে, তারাও খুব একটা আমলযোগ্য বলে মনে করেনি। মানে এখানে জামাত সবচেয়ে সুশৃঙ্খল, ফার রিচিং একটা প্রক্ষেপণ নিয়ে তারা কাজ করে চলেছেন, এতে কোনো সন্দেহ নেই। তারপরে আপনার পপুলিস্ট যে পলিটিক্স, সেইটার জন্য যে অ্যাপ্রোচ দরকার, যেই লিগেসি না থাকলে সহজ উল্লম্ফন ঘটানো, সেই সমস্যাগুলো তারা উত্তরণ করতে পারেননি। আর আপনার এখানে ফার্স্ট পাস্ট দি পোস্ট যে পদ্ধতির নির্বাচন ব্যবস্থা আমাদের এখানে এখন পর্যন্ত প্রচলিত, একজন প্রার্থী অন্য সকল প্রার্থীর তুলনায় ১ ভোটও যদি বেশি পান তাকে জয়যুক্ত ঘোষণা করা হয়। তো ফলে এই পদ্ধতিতে আপনার খুব একটা সুবিধা হবে এমনটি হয়তো জামাত মনে করে না। সে কারণেই তারা প্রস্তাব করেছেন যে তারা প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন সিস্টেমে নির্বাচন করতে চান, অর্থাৎ যেই প্রপোর্শন তাদের আছে সেই প্রপোর্শনাল যে অ্যারেঞ্জমেন্ট, তার মধ্য দিয়ে তাদের গেইনার হওয়ার সম্ভাবনা প্রবল এবং ইনক্রিমেন্টালি তারা হয়তো ভালো করবেন। আর আরেকটা বিষয় সেটা হচ্ছে এখানে থ্রেশহোল্ডটা খুব ইম্পর্টেন্ট। ন্যূনতম কত পার্সেন্ট থ্রেশহোল্ড থাকলে বা সেটা নিয়ে ঐকমত্য থাকলে তার উপর ভিত্তি করে আগানো সম্ভব প্রতি জীবন। আমি আসলে যেটি আপনি কিছুটা ইঙ্গিত দিলেন যে আসনওয়ারি এবং মোট ভোট আর আসনওয়ারি ফলাফল একেবারেই ভিন্ন হয়ে যায়, সেটি নিয়ে আপনার সাথে ভিন্ন একদিন আরো বিস্তারিত আলোচনার জন্য আমি ঠিক করে রেখেছি। কারণ
আসনওয়ারি নির্বাচন আর মোট ভোটের নির্বাচন আকাশ পাতাল পার্থক্য হয়ে যায়, সেটি আমরা অতীতেও দেখেছি। আজকের যে জরিপগুলি আছে পুরনো, সেগুলি দেখালেও বোঝা যাবে। আমরা সেই অংশতে না গিয়ে যেটি বলছিলাম যে জামাতি ইসলামী তাদের মোট ভোট যেখানে সর্বোচ্চ 12% ছিল, এখন একটি প্রতিষ্ঠান দেখাচ্ছে তাদের 31% মতো ভোট পাবে। মোট ভোট, আমি আসনের কথা বাদ দিলাম। এটি কতটা বিশ্বাসযোগ্য আপনার কাছে মনে হয়? আর আজকের আলোচনার বিষয় আমরা ঠিক করেছি, সেই ধাপে আমি দ্বিতীয় ধাপে যাচ্ছি এর পরে, যে আপনার কাছে এটি কতটা বিশ্বাসযোগ্য মনে হয় যে জামাত ইসলামের যদি ভোট বেড়েও থাকে, তাহলে সেই 12% থেকে 31% সেটি কতটা বিশ্বাসযোগ্য মনে হয়? এতটা কি ভোট তাদের বেড়েছে বলে মনে হয়? দেখুন, একেবারে খোলামেলা বললে উইথ পিঞ্চ অফ সল্ট বিষয়টা দেখতে হবে। এখন ধরুন, তাদের এজ তৈরি হয়েছে, তারা পারসিকিউটেড ছিলেন, ফলে তারা অনেক বেশি আগের তুলনায় ব্যাটল হার্ডি এবং আপনার সুসংগঠিত। এবং আমাদের সদ্য বিদায়ী মাননীয় উপদেষ্টা, যিনি শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন, আমাদের জ্যেষ্ঠ সহকর্মী ঢাকা বিশ্ববিদ্যালয়ের, তার আনুকূল্যে আমাদের যে পাবলিক ইউনিভার্সিটি গুলো, তার অধিকাংশ আপনার শীর্ষ পদগুলোতে মাননীয় উপাচার্য, উপ উপাচার্য এবং আপনার ট্রেজারার, এইসব পদগুলোতে যারা জামাতের প্রতি সিম্প্যাথেটিক, তারা কিন্তু পদায়িত হয়েছেন। সেই তুলনায় বিএনপির হিস্সা যতটা হওয়ার কথা ছিল, সেই তুলনায় কিন্তু তারা ওইভাবে পদায়িত হয়েছেন বলে আমার মনে হয় না। আর এর পাশাপাশি প্রফেসর নাজমুল হাসান কলিমুল্লাহ, আমি এটার জন্য আলাদা একটি প্রশ্ন ঠিক করে রেখেছি যে ভবিষ্যতে কে কোন ধরনের সহায়তা পাবে সরকারের কাছ থেকে, প্রশাসনের কাছ থেকে বা শিক্ষা প্রতিষ্ঠানের দিকে থেকে। এর আগে আমরা জানতে চেয়েছিলাম যে আসলে জামাতে ইসলামীর ভোট কতটা বাড়ার সম্ভাবনা কতটুকু, আর যেটি বলছিলাম যে আমাদের আজকের আলোচনার বিষয় দ্বিতীয় স্থানের লড়াই, অর্থাৎ সবাই ধরে নিয়েছে যে বিএনপি ক্ষমতায় যাচ্ছে, তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে সবচেয়ে বেশি আসন পাবে। এখন দ্বিতীয় আসনে কে যাবে, দ্বিতীয় অবস্থানে কে যাবে? সেটি কি জামাতে ইসলামী, নাকি তরুণদের যে নতুন রাজনৈতিক দলটি হলো তারা, নাকি আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পেলে আওয়ামী লীগ? আমরা আওয়ামী লীগের ভোটের শতাংশটা যদি আরেকবার একটু দেখে আসি, যে তারা অতীতে কত শতাংশ ভোট পেয়েছে। আমরা দেখেছি যে 1979 সালে যখন এখন অনেকটা এখনকার মতো পরিস্থিতি ছিল, আওয়ামী লীগের দুর্দশাই ছিল, বঙ্গবন্ধু নিহত হওয়ার পর ওই অর্থে ততটা গুছিয়ে উঠতে পারেনি, তখন তারা ভোট পেয়েছিল 24.50%। যেই আওয়ামী লীগের যে শাসনকাল 72 থেকে 75-এর মাঝামাঝি পর্যন্ত, সেটি ছিল নানা রকমের দুঃশাসনে ভরা, এরকম অভিযোগ ছিল। এসব অভিযোগের পরেও তারা তখন ভোট পেয়েছিল 24.5%। আমরা 86 সালে দেখেছি যে এরশাদ সাহেবের অধীনে যে নির্বাচনটি হয়েছিল, সরাসরি সামরিক শাসন, এবং সেই নির্বাচনের ফলাফল কিভাবে ঘোষণা হয়েছিল সেটিও আপনারা জানেন। সেই নির্বাচনেও তাদেরকে 26%-এর নিচে ভোট দেখানো সম্ভব হয়নি। আমি দেখানো সম্ভব হয়নি শব্দটি বললাম কারণ ওই নির্বাচনে আসলে ফলাফল দেখানো হতো অনেকটা, কে কত পেয়েছে সেটি নয়, কাকে কত শতাংশ দেখানো হয়েছে সেটি। পরবর্তীতে 91 সালে আমাদের তর্কাতীত ভাবে বাংলাদেশের যতগুলি নির্বাচন হয়েছে, সবচেয়ে নিরপেক্ষ নির্বাচন যদি বলি 91 সালে, সেখানেও তারা 30% ভোট পেয়েছে। বাকশাল তাদের জোট সঙ্গী ছিল, সিপিবি জোট সঙ্গী ছিল, তাদের ভোটগুলি যোগ করলে সেটি প্রায় 32%-এ দাঁড়ায়। 96 সালে 37% অতিক্রম করেছিল। 2001-এ যেবার তারা ক্ষমতায় যেতে পারেনি, সেবারও তাদের ভোট বেড়ে 40% হয়েছিল। 2008-এ তো সেটি আরো বেড়েছিল। এই যে আওয়ামী লীগের ভোটের প্রবণতা,
এই প্রবণতা কমে এটি কি 13 বা 14% চলে আসতে পারে বলে মনে হয়? অনেকেই মনে করেন যে আওয়ামী লীগের ভোট এখনো 30% বেশি রয়েছে। সেক্ষেত্রে যদি বিএনপি এর 40% ভোট নিয়ে সর্বোচ্চ আসন পায়, সেক্ষেত্রেও আওয়ামী লীগ নির্বাচনের সুযোগ পেলে দ্বিতীয় অবস্থানে থাকার কথা। এ কারণেই আমরা ঠিক করেছি আজকের আলোচনার বিষয়টি যে দ্বিতীয় স্থানের লড়াই। এটি কি আওয়ামী লীগকে ছাপিয়ে জামাতে ইসলামীর দ্বিতীয় স্থানে যাওয়ার জন্য তাদের প্রচারের কৌশল, নাকি আসলেই এই দুই দলের মধ্যে একটি প্রতিযোগিতা হবে যে আসলে আওয়ামী লীগ এবং জামাতে ইসলামী এই দুই দলের কে দ্বিতীয় স্থানে থাকবে? আপনার কি মনে হয় যে আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পায়, তাদের অবস্থান কেমন হতে পারে? ধন্যবাদ। দেখুন, আপনার জাতিসংঘের যে মানবাধিকার কমিশন বলুন, যুক্তরাজ্য সরকার বলুন, এবং ওয়েস্টার্ন লিবারাল ডেমোক্রেসির যারা ধারক বাহক, যে পাশ্চাত্য দেশগুলো, তারা সবাই কিন্তু ইনক্লুসিভ নির্বাচনের তাগিদ প্রদান করছে এবং করবে। যেই অভিযোগে দুষ্ট 14, 18 এবং 24-এর নির্বাচনগুলো আওয়ামী লীগ ডমিনেট করেছে, ম্যানিপুলেট করেছে, এবং আওয়ামী লীগ বিরোধীরা নির্বাচন বর্জন করেছে বা প্রতিহত করবার চেষ্টা করেছে, ফলে প্রকৃত চিত্রটা কিন্তু আর ফুটে ওঠেনি সেই ফলাফলগুলোর মধ্য দিয়ে। আর এখন যদি ব্যাপারটি দাঁড়ায় এরকম যে নানান অজুহাতে আপনার হয়তো দাবিগুলো উঠলো ছাত্রদের নতুন দলের মধ্য থেকে, কিন্তু বেনিফিটেড হলো বিএনপি এবং জামাত, তারা হয়তো অতটা হইচই করলো না। আওয়ামী লীগের উপর ব্যান যদি আরোপ পায় বা তার যে মিত্র দলগুলো 14 দল বা জাতীয় পার্টি, তাদের উপর যদি ব্যান আরোপ করা হয় বা তাদের বিরত রাখার জন্য নির্বাচন কমিশন আপনার কোড অফ কন্ডাক্ট হাজির করে, কিংবা কোনো মানে এখন যারা দায়িত্ব পালন করছেন বা ভবিষ্যতে নির্বাচনের আগে যদি আরেকটি অন্তর্বর্তী সরকার আসে, তাহলে ব্যাপারটি যদি এমন হয় যে সরকার চাইছে না, তখন কিন্তু সেই নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়ে থাকবে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে গ্রহণযোগ্য বলে বিবেচিত নাও হতে পারে। তো সেই বিষয়টাও কিন্তু হিসাবে নিতে হবে। আর আরেকটি বিষয়, এখানে ডেমোক্রেসি বলতে আমরা বুঝি প্লুরাল স্পেস, অর্থাৎ একের অধিক মত পথের শান্তিপূর্ণ সহাবস্থান এবং সক্রিয় থাকবার সুযোগ। সেইটি আপনার যদি আপহোল্ড করা হয়, তাহলে আপনার দেখা যাবে যে আপনার আওয়ামী লীগ এবং তার মিত্র দলগুলো শেষ অবধি নতুন নেতৃত্বের অধীনে অংশগ্রহণ করছে। আর যদি তাই হয়, তখন তাদের জন্য এটা হবে বাঁচা মরার লড়াই। আর আপনার এক ধরনের সিম্প্যাথিও কিন্তু কাজ করে। খেয়াল করে দেখেন, মাছ মার্কা নিয়ে হানিফ সাহেব, তিনি ঢাকায় নির্বাচন করে কিন্তু জয়লাভ করেছিলেন বৈরী পরিবেশে থেকেও। এই যে সিম্প্যাথি ফ্যাক্টর, সেটা অনেক সময় কিন্তু ম্যাটার করে। আপনি খুব সুসংগঠিত, কিন্তু তারও সীমাবদ্ধতা কিন্তু আছে, সেটা বারংবার জামাত প্রমাণ করেছে। তবে জামাত এখন সর্বব্যাপী একটি পরিসর অর্জন করেছে। আপনার প্রশাসন বলুন, আমি যে শিক্ষাবিদদের কথা বললাম, তারপর আপনার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলুন, সর্বত্রই তাদের প্রতি সিম্প্যাথেটিক ব্যক্তিবর্গ বিরাজমান। ফলে এইটার একটা ডিভিডেন্ড ডেফিনেটলি তারা লাভ করতে পারবেন বা পাবেন, এতে কোনো সন্দেহ নেই। আর আরেকটি বিষয়, সেটি হচ্ছে আপনার তারা যেহেতু ক্যাডার বেসড পার্টি, সেই কারণে তাদের প্রতি সিম্প্যাথেটিক লোকজন অন্যান্য মেইনস্ট্রিম পলিটিক্যাল পার্টিগুলোতেও আছে। অনেকটা ওই কমিউনিস্টরা যেই ঢঙে কাজ করতেন, সেই ঢঙে তারা অগ্রসর করেছেন নিজেদের। তো ফলে আপনার তাদের যে সাপোর্ট বেস, সেটি আগের চেয়ে অনেক বেশি প্রসারিত হয়েছে। তবে এটি কোনোভাবেই আমি মনে করি না এক লাফে আপনার সেই 30-এর উপরে চলে গেছে শতাংশের হিসাবে। আপনার 20 বা তার কাছাকাছি যদি যায়, তাহলেই আমি মনে করব যে এটা যথেষ্ট আপনার আশাব্যঞ্জক এবং তাদের ইনক্রিমেন্টাল যে অ্যাপ্রোচ, তার সঙ্গে মানানসই।
আমি যে প্রশ্নটি করতে চেয়েছিলাম, যে আপনি বলার মাঝখানে থামিয়ে দিয়ে, এতক্ষণ আমরা আলোচনা করলাম একটি নিরপেক্ষ পরিবেশে নিরপেক্ষ নির্বাচন নিয়ে, যে কারো কোনো প্রভাব থাকবে না, সেক্ষেত্রে কোন দল কি ধরনের ভোট পেতে পারে। আপনি বলছিলেন যে এরই মধ্যে প্রশাসনে, শিক্ষা প্রতিষ্ঠানে, নানান জায়গায় জামায়াতে ইসলামীর লোকজন পদায়িত হয়েছে, বিএনপির লোকজন পদায়িত হয়েছে। ওই ধরনের পরিস্থিতিতে নির্বাচনটি প্রভাব মুক্ত কতটা হবে সে নিয়ে তো সন্দেহ থেকেই যায়। সেই ধরনের পরিস্থিতিতে কি আসলে সেই যে আমরা ৭৯ সালে নির্বাচনের কথা শুনি, যে আগে থেকে ঠিক করে রাখা যে কোন দলকে কতটি আসন দেয়া হবে, ওই ধরনের নির্বাচনের দিকে কি আমরা এগিয়ে যাচ্ছি? মাঝখানে আপনি আরেকটি কথা বলছিলেন যে যদি অন্য কোনো তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হয়, তো সেই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার পরিবর্তন হয়ে নতুন কোন তত্ত্বাবধায়ক সরকার আসার সম্ভাবনাই বা কতটা দেখছেন? দুই প্রশ্ন। একটি হচ্ছে যে যদি আগামী নির্বাচন হয়, সেটি কি পূর্ব নির্ধারিত ফলাফল ঘোষণার নির্বাচন হবে, যে বিএনপিকে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা দেয়া যাবে না, তবে ১৫০-এর বেশি পাবে, ২০০-র বেশি, ২০০-র নিচে যাতে থাকে, বা জামায়াতকে এতটি আসন দিয়ে দাও, আওয়ামী লীগকে এতটি আসন দাও, তরুণদের দলকে এতটি আসন দাও, এরকম কোনো কিছু হওয়ার আশঙ্কা বা সম্ভাবনা আছে কিনা? আপনার কি মনে হয়? পরবর্তীতে আমি আপনার কাছে বলবো যে এই সরকার পরিবর্তনের সম্ভাবনাটি, সেটি দ্বিতীয় প্রশ্ন থাকবে। ধন্যবাদ। দেখুন, আপনার ট্রাম্প পূর্ব এবং ট্রাম্প পরবর্তী বিশ্ব কিন্তু ভিন্ন অভিঘাত তৈরি করেছে। আর আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত এবং তাদের যে মিলিটারি স্ট্যাবলিশমেন্ট, তারা কিন্তু খোলামেলাই বলছে এই সরকারের অধীনে, এই সরকারের থাকাকালীন সময়ে তারা হোল হার্টেড কোঅপারেশনে যাবেন না, কোন রকমের অ্যারেঞ্জমেন্টে যাবেন না, কোন রকমের চুক্তি, এমওইউ, সেইগুলোতে তারা নিজেদেরকে আবদ্ধ করবেন না। অর্থাৎ তারা একটা হলুদ কার্ড ইতিমধ্যে দেখিয়ে রেখেছেন এবং সেটি সামনে লাল কার্ডে রূপান্তরিত হওয়ার সম্ভাবনা প্রবল। এখন এই আজকে চলমান দিল্লিতে যে ২০টি দেশের স্পাইস বসদের যে কনফারেন্স আয়োজন করা হয়েছে, যার পৌরোহিত্য করছেন অজিত দোভাল, যিনি ভারত রাষ্ট্রের সেরা স্পাই বস আমি বলবো। এবং এখানে ডিপ স্টেটকে যিনি রিপ্রেজেন্ট করেন ট্রাম্প প্রশাসনে, তুলসী গাবার্ড, তিনিও কিন্তু ১৫ তারিখে এসে হাজির হয়েছেন, ১৮ তারিখ পর্যন্ত থাকবেন। তাদের এই কনফারেন্সের সাইড লাইনে নানান রকমের আলোচনা হবে, এটাই স্বাভাবিক। এর পাশাপাশি ওআরএফ, নয়াদিল্লি বেসড যে থিঙ্ক ট্যাঙ্ক ভারতের, পিনাকি রঞ্জন চক্রবর্তী মহোদয় সেখানে আছেন, আমাদের এখানে সাবেক মাননীয় হাই কমিশনার হিসেবে কাজ করেছেন। আমি একটা মিলিটারি ডেলিগেশনের সঙ্গে তাদের সঙ্গে একটা পর্যায়ে ইন্টারাক্ট করতে গিয়েছিলাম এবং একজন 3 স্টার জেনারেল, 2 স্টার জেনারেল তারাও ছিলেন সেখানে। তো আমি সেই জন্যই ফার্স্ট হ্যান্ড আমার একটা ইমপ্রেশন এবং ধারণা আছে তাদের সম্পর্কে। তো এরা আপনার একটা ফিল্ড বিল্ডিং এর কাজ হয়তো করে যাবে। আর আপনার আন্তর্জাতিক কতগুলো ঘটনা প্রবাহের ইম্প্যাক্টও কেমন দাঁড়ায় সেটা দেখতে হবে। যেমন গত রাতে আপনার ট্রাম্প মহোদয় ঘোষণা দিয়েছেন যে হুথিদের হামলা করা হবে এবং করাও হয়েছে, এবং এটা সপ্তাহখানেক ধরে হয়তো চলবে। আর ৩টি শর্ত দিয়ে দিয়েছেন, এগুলো যদি প্রতিপালন না করেন ইরান, তাহলে ইরানের উপর হামলে পড়বেন এবং তাকে সহযোগিতা করবে ইসরায়েল। আবার সম্প্রতি যেটি রিভিল করা হয়েছে যে ট্রাম্প মহোদয় ২ বছর আগে ইহুদি ধর্মে দীক্ষিত হয়েছেন এবং হি ইজ দ্য ফার্স্ট জুইশ প্রেসিডেন্ট অফ আমেরিকা। তো এই যে বিষয়গুলো, স্ট্র্যাটেজিক আপনার আন্ডারস্ট্যান্ডিং, কোঅপারেশন, কোলাবোরেশন অফ ইন্ডিয়া উইথ ইসরায়েল, আবার ইসরায়েল এবং আমেরিকার যে গড়ছড়া, এই সবকিছু কিন্তু অনেক কিছু কন্ডিশন করে দেবে বাংলাদেশে। আমার জানা মতে আপনার ইসরায়েল played a pivotal role in bringing democracy in Bangladesh. এর কিছু ছিটেফোঁটা
আমরা হয়তো ডিবেটের মধ্যে দেখেছি, আপনার ব্যারিস্টার নাজমুল হুদার কথা নিশ্চয়ই আপনার মনে আছে, প্রয়াত তথ্যমন্ত্রী ছিলেন বিএনপি সরকারে। তিনি 90 দশকে পার্লামেন্টে তির্যক মন্তব্য করেছিলেন জামাত, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগের নেতৃবৃন্দের ধর্মানুভূতি নিয়ে। যখন এই 3 জোটের পক্ষ থেকে নিন্দা প্রস্তাব বা মোশন আনা হয়েছিল ইসরায়েলের অ্যাট্রসিটি যেটি হেব্রনে ঘটেছিল সে বিষয়টি নিয়ে, এবং পরে তারা যখন দেখলেন কলকে পাওয়া যাচ্ছে না, তারা ওয়াকআউট করে বেরিয়ে গিয়েছিলেন এবং তারপর আর কখনোই কিন্তু সেই সংসদের কোনো অধিবেশনে ফিরে আসেননি। অবশ্যই তারা পদত্যাগ করেছিলেন। তত্ত্বাবধায়ক সরকারের যে প্রভিশন সেটা আদায় করে ছেড়েছিলেন ত্রয়োদশ সংশোধনী নিশ্চিত করার মধ্য দিয়ে। তো ফলে ইসরায়েল প্রসঙ্গ ঘুরে ফিরে বারবার সামনে আসবে এবং আপনার খন্দকার মোশতাক স্বাক্ষরিত যিনি প্রবাসী সরকারের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন সেটি কিন্তু এখন মোটামুটি জনসমক্ষে এসছে। তিনি ইসরায়েলের কাছে চিঠি পাঠিয়েছিলেন 28 এপ্রিল 1971 বাংলাদেশ রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার অনুরোধ করে, এবং তার উপর ভিত্তি করে 29 এপ্রিল ইসরায়েল বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করেছিল, যেটি অবশ্য আমরা গ্রহণ করিনি। তো এই যে রিরাইট করতে হতে পারে আমাদের হিস্ট্রি, আর ইসরায়েলের যে গণতান্ত্রিক ব্যবস্থা সেইটি মধ্যপ্রাচ্যে সেরা বলে বিবেচিত একমাত্র গণতান্ত্রিক দেশ, ওই মডেলও আমাদের এখানে কার্যকর করার চেষ্টা হয়তো করতে পারেন। আমাদের এখানে মরিয়টি মহোদয় যিনি রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করতে এসেছিলেন আমাদের এই ট্রানজিশন নিশ্চিত করবার ক্ষেত্রে, তিনি বেশ ছিলেন কাঠমান্ডুতে এখানে আসবার আগে, এবং তাকে বাংলাদেশে কাজ করবার জন্য সেরা ব্রিফিংটা দিয়েছিলেন ড্যান স্টাব মহোদয়, ইসরায়েলের অ্যাম্বাসাডার ইন কাঠমান্ডু। প্রফেসর ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ, আপনি আমার প্রশ্নের দ্বিতীয় অংশে যাচ্ছিলেন যে আগামীতে আমাদের সরকারটি যে চলমান যে অন্তর্বর্তী সরকার সেটি থাকবে কিনা বা তাদের উপর কি ধরনের চাপ চলে আসবে সেটি। আমি প্রথম প্রশ্নের জবাবটি আবার চাইছি। আবারও প্রথম প্রশ্নটি যদি মনে করিয়ে দিই যে যদি চলমান যে পরিস্থিতি সেটি বিরাজ থাকে তাহলে কি আগামী নির্বাচনটি পুরোপুরি প্রভাবমুক্ত নিরপেক্ষ নির্বাচন হবে, নাকি সেখানে পূর্ব নির্ধারিত ফল প্রকাশের বা ফল প্রকাশ নাও যদি বলি যে পূর্ব নির্ধারিত যে ইচ্ছা সেটির কোনো প্রতিফলন দেখা যাবে যে অমুক দলকে অতটি আসন দাও, অমুক দলকে দ্বিতীয় অবস্থানে নিয়ে যাও, আওয়ামী লীগকে তৃতীয় অবস্থানে বা পঞ্চম অবস্থানে রাখো, এরকম কিছু হওয়ার আপনি সম্ভাবনা দেখছেন কিনা বিরাজমান পরিস্থিতিতে, যদি সরকার পরিবর্তন না হয়, যদি চলতি অন্তর্বর্তীকালীন সরকারি নির্বাচন পরিচালনা করে? তাহলে দেখুন, আপনার বল গেমটা কেমন হবে সেটা কন্ডিশন হবে নির্বাচন পদ্ধতির উপরে। যদি বর্তমান পদ্ধতি বহাল থাকে যেটি বিএনপি চাইছে তাহলে ফলাফল হবে একরকম, আর যদি জামাত যেমনটি চাইছে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন সিস্টেম তাহলে ফলাফলটি হবে আরেক রকম, একেবারে পরিষ্কার। দ্বিতীয় যে বিষয়টা সেটি হচ্ছে বিশ্ব ব্যবস্থার উপর অনেক কিছু নির্ভর করবে, আন্তর্জাতিক সম্প্রদায়ের উপর অনেক কিছু নির্ভর করবে, এবং আপনার ট্রাম্প মহোদয় কিন্তু নিজ মুখে আপনার 29 মিলিয়ন ইউএস ডলারের প্রসঙ্গটি ফোরফ্রন্টে আপনি কি মনে করেন হুইমসের বসে নিয়ে এসছেন? ডেফিনেটলি নট। ফলে এই বিষয়গুলো কিন্তু রেখাপাত করবে। যারা নির্বাচন নিয়ে কাজ করেন অন দ্য গ্রাউন্ড তারা যথেষ্ট পরিপুষ্টি অর্জন করেছেন ইউএসএআইডির অর্থানুকূল্যে, এতে কোনো সন্দেহ নেই, এবং সেটির যথেষ্ট উপাত্ত তথ্য ট্রাম্প মহোদয়দের হাতে আছে। সেগুলো যদি রিভিল করে দেন তাহলে কিন্তু ভিন্ন রকমের সেন্সেশন তৈরি হবে। আর আরেকটি বিষয় মনে রাখতে হবে, এটা কিন্তু এরশাদ আমল নয় যে আপনি ওই পূর্ব নির্ধারিত ভাবে আসন বন্টন করে দিলেন, সেটা সম্ভব হবে বলে আমি মনে করি না। আর এর পাশাপাশি যে বিষয়টা সেটি হচ্ছে আপনার এখানে 50টি আসন ম্যাটার করে 300 আসনের মধ্যে, যেখানে ম্যানিপুলেট করলেই চলে। 250 আসন আনটাস্ট যদি থাকে ফার্স্ট পাস দি পোস্ট সিস্টেমে জয়লাভ করা সম্ভব একটি দলের পক্ষে। তো সেই বিষয়গুলো যারা এই নির্বাচন আপনার পরিচালনার কাজে ব্যাপৃত আছেন পার্টি বসেরা অ্যাক্রস দ্য পলিটিক্যাল ডিবেট তারাও খুব ভালো করে সেটি জানেন। তো সেই জন্যে অ্যালায়েন্স বিল্ডিং একটা বিষয়,
এর পাশাপাশি আন্তর্জাতিক শক্তি নিচয়ের সঙ্গে সম্পর্ক, সেটি আরেকটি বিষয়। ইন্টারন্যাশনাল কমিউনিটি কতটা অ্যালাউ করবে কাকে, সেটাও একটা বিষয় পরিসর অর্জন করার জন্য, সেই অর্থে আমি বলছি। ধন্যবাদ। তো আমরা আলোচনার শেষ দিকে চলে এসেছি। আপনার কাছ থেকে শেষ যে উত্তরটি জানতে চাই সেটি হচ্ছে, আপনার মতে এই জাতীয় সংসদ নির্বাচনে দ্বিতীয় স্থান অধিকারের লড়াইয়ে কে এগিয়ে আছে, আওয়ামী লীগ নাকি জামায়াতে ইসলামী? কাদের সম্ভাবনা বেশি দ্বিতীয় অবস্থানে যাওয়ার জন্য? দেখুন, ইউনূস সরকার যদি বহাল থাকে, মানে ইফ আদার থিংস রিমেইনিং দ্য সেম, তাহলে ডেফিনেটলি জামাত এগিয়ে থাকবে, এতে কোনো সন্দেহ নেই। অর্থাৎ জামাতে ইসলামী দ্বিতীয় অবস্থানে থাকবে, তাদেরকে হয়তোবা আওয়ামী লীগের চাইতে বেশি আসন দেয়া হতে পারে, ভোট বলছি না, আসন। তারা সুযোগটা পেয়ে যেতে পারেন তাদের নিজস্ব সাংগঠনিক শক্তির কারণে, তাদের যে প্রভাবটা উইদিন অ্যান্ড উইদাউট দ্য অ্যাডমিনিস্ট্রেশন তারা ইতিমধ্যে নিশ্চিত করতে সক্ষম হয়েছেন, তার সুফল তারা পাবেন। আর আরেকটি বিষয়, তারা খুব ফোকাসড অন্য যে কোনো দলের তুলনায়, সেই বিষয়টাও তাদের জন্য একটা বড় আপনার কনস্ট্যান্ট হিসেবে কাজ করবে। এর সাথে একটু যোগ করি নতুন করে প্রশ্নটি, সেটি হচ্ছে যে প্রপোর্শনেট রিপ্রেজেন্টেশন যেটি দাবি করে আসছে, অল্প ভোট পেলেও অন্তত জাতীয় সংসদের কিছু আসন নিশ্চিত করা যায়, সেটি হওয়ার সম্ভাবনা কতটুকু দেখছেন? দেখুন, এটি আমি পরিসংখ্যান এবং প্রবাবিলিটি অঙ্কের পার্সপেক্টিভ থেকে বলবো 50 ভাগ। অর্থাৎ সেটি হতেও পারে, নাও হতে পারে, এমন একটি বিষয়। আমরা আপনার সাথে আরো একদিন আলোচনায় যুক্ত হব, যেটি বলছিলাম যে আসন ভিত্তিক নির্বাচন, সেটি নিয়ে। নির্বাচন নিয়ে আমারও আগ্রহ দীর্ঘদিনের। নির্বাচনের এই আসন ভিত্তিক ফলাফল পর্যবেক্ষণ করা, একটু খুঁটিনাটি খুঁজে দেখা, সেই কাজটি দীর্ঘদিন যাবৎ আমি নিজেও যেহেতু করে এসেছি, এ কারণে আসন ভিত্তিক নির্বাচন নিয়ে আমারও আগ্রহ রয়েছে। আগামীতে একদিন এই বিষয় নিয়ে আপনাকে অতিথি হিসেবে পেতে চাইবো। আজকে আমাদের সাথে অংশ নেওয়ার জন্য, এই আলোচনায় অংশ নেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আশা করি আগামীতেও আপনাকে আবারও পাবো। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে আবারও। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন ঢাকা টাইমসের নিয়মিত আয়োজন মিঠে করা। আজকে আমাদের সাথে জাতীয় সংসদের নির্বাচনে যে আসছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সেই জাতীয় সংসদ নির্বাচনে কি হতে যাচ্ছে, নির্বাচনী ফলাফল, এর একটি নানা রকমের জরিপ হচ্ছে। সেই জরিপ নিয়ে আমরা আলোচনা করছিলাম জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রফেসর ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহর সাথে। আপনারা শুনছিলেন সেই আলোচনা। আমরা আলোচনার একদমই শেষ পর্যায়ে চলে এসেছি, আপনাদের কাছ থেকেও বিদায় নেব। আগামীতে এই অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানাচ্ছি। ঢাকা টাইমসের মিঠে করা প্রচার হয় প্রতি রবিবার থেকে বৃহস্পতিবার রাত 10টায়। অনুষ্ঠানটি প্রচার হয় ঢাকা টাইমসের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। ঢাকা টাইমসের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন, ফেসবুক পেজটি ফলো করুন। একই সাথে দিনের দৈনন্দিন খবরাখবর জানার জন্য সবসময় যুক্ত থাকুন dhakatimes24.com এর সাথে। বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। সুস্থ থাকুন, ভালো থাকুন।